নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে আমি একটি শ্রদ্ধার্ঘ নিবেদনের এপিসোড করেছিলাম। সেটা যে খুব বেশি লোক দেখেছে তা নয়, কেননা বাঙালির রুচি এখন এমন জায়গায় পৌঁছেছে যে মমতা ব্যানার্জি অথবা তৃণমূলের ক্যাঁচাল, দুর্নীতি, হিন্দু মুসলমান সম্পর্ক এইসব নিয়ে বললে আমি দেখেছি চচ্চর করে ভিউয়ার সংখ্যা বাড়ে। বিধানচন্দ্র রায় তো আজকের প্রজন্মের কাছে সম্পূর্ণ বিস্মৃত একটা চরিত্র, এবং এই ধরনের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আর 5টা সভ্য দেশে ভবিষ্যৎ প্রজন্ম যে ধরনের উদ্যোগ নেয়, আমরা কখনো তার ধারে কাছ দিয়ে যাই না। এমনিতে ভারতীয়রাই ইতিহাস মনস্ক নয়, এবং সেই কারণেই প্রাচীন ভারতের ইতিহাস লিখতে আমাদের ঐতিহাসিকদের একেবারে কাল ঘাম ছুটে গিয়েছে, তাও সেই ইতিহাস সম্পূর্ণ হয়নি। আর বাঙালিরা তারা তো দুপুরবেলা মাংসের ঝোলকে ঘুমানোর পার্টি, তারা ভয়ঙ্কর অলস, অতীত সম্পর্কে তাদের কৌতূহল বড্ড কম, এবং অতীতের আমাদের বাঙালির যে গৌরবোজ্জ্বল অধ্যায়, তার প্রধান কুশীলব কারা ছিলেন সে সম্পর্কেও আমাদের আগ্রহ আমি খুব একটা দেখতে পাই না। কিন্তু গতকাল বিধানবাবুকে নিয়ে ওই এপিসোডটি করার পরে আমার চোখ খুলে গেছে। কতজন দেখেছেন বড় কথা নয়, যারা দেখেছেন তাদের বেশিরভাগ এপিসোডটি পছন্দ করেছেন এবং আমাকে অনুরোধ করেছেন বিধানবাবুকে নিয়ে যদি পারি একটা সিরিজ করতে। আমি ইংরেজ আমলে যেমন লেখা হতো হিজ ম্যাজেস্টি ইজ মোস্ট লয়াল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমিও তাই। আমার শ্রোতাদের মোস্ট লয়াল এবং ওবিডিয়েন্ট সার্ভেন্ট হলাম আমি। যদিও আমার কপাল খারাপ, আমার সাবস্ক্রাইবার সংখ্যা সেভাবে বাড়ে না, পেড মেম্বার ক্রমশ কমছে। তা সত্ত্বেও আমি কিন্তু আমার স্বধর্ম থেকে চট করে বিচ্যুত হওয়ার বান্দা নই, হবও না। আমি তাই আপনাদের আদেশ বলুন, অনুরোধ বলুন, উপরোধ বলুন, সেটা শিরোধার্য করে আজ থেকেই বিধানবাবুকে নিয়ে তার জীবন চর্চা, তার এই যে বহুধা বিস্তৃত কার্যকলাপ, তার স্টেচার ইত্যাদি নিয়ে কথা বলবো বলে স্থির করেছি। বিধানচন্দ্র রায় সম্পর্কে কথা বলবো, অথচ তার ডাক্তার হিসেবে ক্ষণজন্মা প্রতিভার কথা বলব না, এটা হতে পারে না। অতএব প্রাথমিকভাবে আমি বিধানবাবুর যে মেডিকেল শিক্ষা এবং সেখানে তিনি কোন সাহেবদের কাছে পড়েছিলেন, তাদের মধ্যে কোন সাহেব তাকে মনুষ্যত্বের পাঠ দিয়েছিলেন আরও অনেক কিছুর সঙ্গে, প্রধানত সে কথাই বলবো। প্রথমেই যেটা বলা দরকার সেটা হলো, আজকে হলে বিধানচন্দ্র রায়কে আমরা প্রবাসী বাঙালি বলে চিহ্নিত করতাম, কেননা তার শৈশব, তার কৈশোর, তার যৌবনের প্রথম কয়েকটা বছর তিনি বিহারে কাটিয়েছিলেন, স্বেচ্ছায় নয়। তার বাবা সেসব জায়গায় চাকরি করতেন বলেই কাটিয়েছেন। পাটনায় কাটিয়েছেন, বারাবাঁকিতে কাটিয়েছেন, ভাগলপুরে কাটিয়েছেন,
আসলে সেই সময় বেঙ্গল প্রেসিডেন্সি বলে যে ভৌগোলিক একটা কনসেপ্ট ছিল, বিহার, বাংলা, উড়িষ্যা সব কিছু তার অন্তর্গত ছিল। ফলে যেহেতু বাঙালি ইংরেজদের কাছ থেকে ইংরেজি শিক্ষাটা দেশের অন্যান্য মানুষের তুলনায় অনেক আগে শিখে ফেলেছিল, এবং যেহেতু বাঙালি হয় বিপ্লবী হয়েছে, নয় কবি সাহিত্যিক হয়েছে, নতুবা কেরানির জীবন বেছে নেওয়াকেই সবচেয়ে নিরাপদ মনে করেছে। যেখানেই ইংরেজ গেছে তার পিছন পিছন যারা গিয়েছিলেন তাদের একেবারে ওভারওয়েলমিংলি তারা বাঙালি ছিলেন। কেননা ইংরেজদের প্রশাসন চালানোর জন্য ইংরেজি জানা কিছু বাবুর প্রয়োজন হতো। উকিল, ডাক্তার, পেশকার, অধ্যাপক, মাস্টার, এই কাজগুলোতে তখন বাঙালিদের একেবারে একচেটিয়া রমরমা ছিল। সেইভাবেই বিধানচন্দ্রের বাবা বিহারে চাকরি সূত্রে গিয়েছিলেন এবং দীর্ঘদিন কাটিয়েছিলেন। কিন্তু তার বাবার পুত্রদের কাছে একটাই নির্দেশ ছিল। বিধানবাবুরা 3 ভাই সম্ভবত, তিনি সবচেয়ে ছোট। তাদের বাবা বলেছিলেন, আর যাই করো সরকারের গোলামির চাকরি করবে না। অর্থাৎ কখনো ইংরেজ শাসকের দেওয়া চাকরি করে জীবনটাকে নষ্ট করবে না। কিন্তু তিনি কি হতে হবে, করতে হবে সে সম্পর্কে কোনো পথ নির্দেশ কিন্তু দেননি, অন্তত বিধানবাবুকে তো দেয়নি। তখনকার দিনে পরীক্ষার, স্কুলে উত্তীর্ণ হওয়ার পরীক্ষার নাম ছিল এফএ। এফএ এবং বিএ দুটোই বিধানবাবু ওই প্রবাসেই সম্পন্ন করেছিলেন। তারপরে তিনি যখন কলকাতায় আসেন তখনও ভেবে উঠতে পারেননি যে কোথায় ভর্তি হবেন, কি হবেন জীবনে, এ সম্পর্কে তার তখনও কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। তিনি একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ এবং বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ দুটো জায়গাতেই ভর্তির আবেদন করেন এবং তার ব্যক্তিগত সচিব রসিকতা করে লিখেছিলেন যে তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির সনদ বিধানবাবুর কাছে যদি মেডিকেল কলেজের আগে আসতো তাহলে তিনি ইঞ্জিনিয়ারই হতেন। কিন্তু একেবারে পাকচক্রে ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাডমিশনের খবর পাওয়ার বেশ কয়েক ঘন্টা আগে তিনি মেডিকেল কলেজ থেকে অ্যাডমিশনের নোটিশ পান। আর বিলম্ব না করে তিনি চলে গেছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজে। ভাগ্যিস গিয়েছিলেন। ইঞ্জিনিয়ার বিধানচন্দ্র রায় কেমন হতেন? অবশ্যই খুব স্বনামধন্য ইঞ্জিনিয়ার হতেন, কিন্তু একজন ডাক্তার হিসেবে, একজন প্রায় ধন্বন্তরী ডাক্তার হিসেবে তাকে বাঙালি এতগুলো বছর পেয়েছিল। তিনি ভাগ্যিস ক্যালকাটা মেডিকেল কলেজের অ্যাডমিশনের চিঠিটা আগে পেয়েছিলেন বলে।
বিধানবাবুর আদৌ কোনো সচ্ছল পরিবার থেকে আসেননি। কলকাতা শহরে এসে মফস্বলের ছেলেপিলের প্রথমে যে অবস্থা হয়, আমারও হয়েছিল যখন ঝাড়গ্রাম থেকে এসেছিলাম। বিধানবাবুও সেই রকমই একটা অস্তিত্বের সংকটে পড়েছিলেন। শহুরে ছেলেপিলের আদব কায়দা, তাদের কথাবার্তা বলার ধরন, এই কোনোটাই তিনি গোড়ার দিকে কার্যত হংস মধ্যে বকযথার মতো নিজেকে মনে করতেন। এখন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে কোথাও তো তাকে থাকতে হবে। এখানে তাদের তেমন কোনো আত্মীয় স্বজন ছিলেন না যারা দরাজ হয়ে ওই যুবা বিধানকে আশ্রয় দেবেন, অন্ন দেবেন। ফলে বিধানবাবু মেডিকেল কলেজ সংলগ্ন, আরও বেশি করে প্রেসিডেন্সি কলেজ সংলগ্ন একটা YMCA হোস্টেলে ঢুকে গেলেন। সেখানে তাকে একজন সিনিয়র ছাত্রের সঙ্গে রুম শেয়ার করতে হতো এবং সেই সিনিয়র ছাত্র অত্যন্ত বেয়াদব ছিলেন। বিধানবাবুর যে চেহারা আমরা দেখতে অভ্যস্ত, 6.5 ফিট লম্বা, বৃষস্কন্ধ, শৈশবের বিধানবাবু, কৈশোরের বিধানবাবু, যৌবনের বিধানবাবু কিন্তু তার একেবারেই ছিলেন না। তিনি প্রকৃতিগতভাবে খুব দুর্বল ছিলেন, স্বাস্থ্যগতভাবে, এবং সামান্য ঠান্ডা ইত্যাদি লাগলেই অসুস্থ হয়ে পড়তেন। ওই YMCA হোস্টেল রুমে তিনি দেখলেন যে দক্ষিণ দিকে একটা জানালা আছে, সেই জানালাটা রুমমেট বন্ধ করতেই দেয় না। তিনি বার কতক অনুনয় বিনয় করলেন, কোনো কাজ হলো না, এবং ওই জানালা দিয়ে এমন ঠান্ডা হাওয়া আসতো যে দিন কতক পরেই তিনি জ্বরে কাবু হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এবং তার শরীর এই প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। বিধানবাবু পরবর্তীকালে বলতেন, প্রত্যেক মানুষকে জীবনের কোনো না কোনো সময় এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। তাতে ঘাবড়ে না গিয়ে কেউ যদি সেই সমস্যার সঙ্গে জোঝার চেষ্টা করেন, তাহলে একদিন দেখবেন সেটা তার কাছে আর সমস্যাই থাকছে না। এখন মেডিকেল কলেজে ঢুকে তার প্রথম চোখ পড়ে ডাইসেকশন হল, অর্থাৎ সব দেহের ব্যবচ্ছেদ যেখানে হয়, ডাইসেকশন হলের দেওয়ালের উপর বড় বড় হরফে খোদাই করা একটি ইংরেজি বাক্যের দিকে। সেটা ছিল, whatever thy hands findeth to do, do it with thy might. Whatever thy hands findeth to do, do it with thy might. যা কিছু জীবনে, যা কিছুই তুমি করো না কেন, সেটা এত সিরিয়াসলি নিজের সবটুকু দিয়ে করবে। বিধানবাবু পরে বহু জায়গায় বলেছিলেন যে এই যে উপদেশ, সেটা তার
জীবনে পরবর্তীকালে একটা আলোকবর্তিকার মতো দিশা দেখিয়েছিল। যেদিনকে তিনি ওই ইয়াংম্যানস অ্যাসোসিয়েশনে ভর্তি হলেন এবং তারপরে শরীর বনাম আবহাওয়ার যুদ্ধে জিতে গেলেন, তারপর থেকে তাকে আর সেই রকম খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি। মেডিকেল কলেজে তখনও 5 বছর পড়তে হতো ডিগ্রির জন্য। প্রথম বছর মোটামুটি ঘটনাহীনভাবেই তার কেটে গিয়েছিল, এবং কিন্তু তিনি দ্বিতীয় বছর থেকে বুঝতে পারেন যে কলকাতা শহরে হোস্টেলে থেকে কলেজের ফি দিয়ে দুবেলা ক্ষুণ্ণবৃত্তি করে থাকার জন্য ন্যূনতম যে খরচের প্রয়োজন সেটা তার হাতে নেই। প্রথম বছর পর্যন্ত তার বাবা কর্মরত ছিলেন এবং তিনি কনিষ্ঠ পুত্রকে সাধ্যমতো প্রতি মাসে কিছু টাকা পাঠাতেন। বিধান যখন দ্বিতীয় বর্ষে, তখন তার বাবা রিটায়ার করলেন, আর পারলেন না। কেননা বিধানের বড় দাদারা তখন লন্ডনে লেখাপড়া করছে, তাদের সাহায্য করতে গিয়ে আর পিতার হাতে কনিষ্ঠ পুত্রকে সাহায্য করার মতো সত্যিই কোনো অর্থ উদ্বৃত্ত হতো না। এখন তার তখনও মেডিকেল কলেজের ফি অন্যান্য কলেজের তুলনায় যথেষ্ট বেশি ছিল, ফলে তিনি ডাক্তারি পাশ করে গেছেন, কোনো বই বা ইনস্ট্রুমেন্ট কেনার সাধ্য তার হয়ে ওঠেনি। ভাবলেও কেমন একটা শরীরের মধ্যে হয়। আপনারা জানলে অবাক হবেন, আমিও অবাক হয়েছিলাম যখন প্রথম পড়ি। এই 5 বছরের ছাত্র জীবনে মেডিকেল কলেজে তিনি মাত্র একটি বই কিনতে পেরেছিলেন। বইটির দাম ছিল 5 টাকা। এর বাইরে কোনো বই কেনার সামর্থ্য তার ছিল না। ফলে তার একমাত্র আশ্রয়স্থল ছিল কলেজ লাইব্রেরি। সেখানে বসেই লেখাপড়ার পাঠ তাকে সাঙ্গ করতে হতো। কিন্তু যেটা বিধানচন্দ্রের চরিত্রের বৈশিষ্ট্য ছিল, তার প্রথম যৌবনের এই দরিদ্র দশা, অর্থাভাবের কারণে বই কিনতে না পারা, সে কথা তিনি পরবর্তী জীবনে একদিনের জন্যও ভুলে যাননি। ফলে যখনই কোনো মেধাবী ছাত্র তার শরণাপন্ন হয়েছে এবং সাহায্য চেয়েছে, তিনি তার সাধ্যমতো সবাইকে সাহায্য করতেন বই কেনার জন্য, ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, এবং প্রত্যেককেই উৎসাহিত করতেন এই বলে যে আমি যদি পারি তাহলে তোমরাও পারবে। দ্বিতীয় বছরে 2 জন অধ্যাপক বিধানকে পছন্দ করতে শুরু করেন এবং তাদের বোধহয় অন্তর্ভেদী দৃষ্টি ছিল। তারা এটাও বুঝতে পারেন যে এই ছোকরার মধ্যে একটা খুব বড় সম্ভাবনা লুকিয়ে আছে। সেই 2 জন অধ্যাপকের মধ্যে একজন হলেন প্রফেসর অফ সার্জারি, দ্বিতীয় জন
অ্যানাটমির সিনিয়র ডেমনস্ট্রেটর, দুজনেই সাহেব। এবং শুধু তাই নয়, বিধানবাবুর জীবন যে খুব আর্থিক সংকটের মধ্যে দিয়ে যায় সেটাও তারা বুঝতে পেরেছিল। ফলে উপযাচক হয়ে তারা বিধানবাবুকে একটা সুযোগ করে দিলেন, যেটা কলেজের ছাত্রদের সাধারণত দেওয়া হতো না। তারা বললেন, আমরা যখন প্রাইভেটলি সার্জারি করব তখন তুমি আমাদের সঙ্গে থেকে মেল নার্সের কাজটা করতে পারবে। বেগার্স কান বি চুজার্স। বিধানবাবু সেটাই করেছিলেন এবং সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত প্রথমে মেডিকেল কলেজের লেখাপড়া, তারপর এই সার্জারির কাজে নার্সিং করা, এটা প্রায় তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিধানবাবু লিখেছেন যে সেই সময় অধিকাংশ অস্ত্রোপচার হতো শীতকালে, জানি না কেন গরমকালে হতো না তেমন। আর তখন এক একটা অস্ত্রোপচারের দিন তিনি দৈনিক 8 টাকা মজুরি পেতেন। 5 টাকায় যেখানে মেডিকেল বুক কিনতে পাওয়া যায়, সেখানে 8 টাকা কিন্তু খুব চারটিখানি ব্যাপার ছিল না। কিন্তু তিনি এই টাকা অযথা খরচ না করে তার সম্বৎসরের সঞ্চয় হিসেবে রেখে দিতেন এবং সারা বছর ধরে সেটাকে ব্যবহার করতেন। এখন এই যে প্রতিভাবান বা সম্ভাবনাময় কোনো ছাত্রকে চিহ্নিত করা এবং তার প্রতি বিশেষ নজর দেওয়া, ইংরেজিতে যাকে বলে মেন্টরিং, ভাবতে অবাক লাগে বিধানবাবুর ক্ষেত্রে সেই কাজটা করেছিলেন একেবারে পুরোদস্তুর ইংরেজ ডাক্তাররা, এবং অধিকাংশই তার আগে ইংরেজ আর্মিতে কর্মরত ছিলেন। কেননা কেউ ছিলেন কর্নেল, কেউ ছিলেন অমুক, কিন্তু অধ্যাপক হিসেবে তাদের যে সুনাম ছিল, এমনকি কালো চামড়ার ভারতীয় ছাত্রদের প্রতি যে মমত্ব ছিল, যে স্নেহ ছিল, আমরা তো বলি ইংরেজ খুব খারাপ বস্তু, সেটা কিন্তু আদৌ ঠিক নয়। ইংরেজ শাসক হিসেবে শোষক ছিল, তার জন্য অনেক বদকর্ম তারা করতো, একথা ঠিক, কিন্তু আবার তাদের একটা বেনেভোলেন্ট দিকও ছিল। সেই বেনেভোলেন্সের জন্যই কিন্তু বাংলা এবং বাঙালি বহু প্রতিভাবান মানুষকে পেয়েছিল। সুতরাং এদের প্রতি, এদের অবদানকে সম্পূর্ণ অস্বীকার করাটা হবে একটা ঐতিহাসিক বিকৃতি। একদিন তিনি এমনিতে খুব যে মুখ গোমরা যুবা ছিলেন তা নয়, হাসি ঠাট্টা করতেন, একটা ড্রাই সেন্স অফ হিউমারও ছিল, কিন্তু খুব একটা যে হাসি খুশি থেকে পেট ভরে খেয়ে ছাত্র জীবন কাটানোর যে বিলাসিতা, সেটা তার ছিল না। এখানে একটা পরবর্তীকালে তিনি যে একজন অবিস্মরণীয় ডাক্তার হয়ে উঠবেন,
তার চিহ্ন কিন্তু সেভাবে তখনও দেখা যায়নি। দেখা দিতে শুরু করলো যখন এই দুজন ইংরেজ শিক্ষক বটবৃক্ষের মতো বিধানবাবুর মাথায় একটা আশ্রয়ের ছাতা, প্রশ্রয়ের ছাতা, স্নেহের ছাতা মেলে ধরলেন। এরা কারা? বিধানবাবুর জীবনে এদের কি অবদান, তা নিয়ে আমি আগামীকাল কথা বলবো। নমস্কার।